আজকে আপনারা যারা অনলাইন ক্লাসে রয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের ক্লাসে আমাদের কি আলোচনা করা হবে। তারপরে একটু বলে নেই, গত ক্লাসে আমরা উৎপাদকের ক্লাস শুরু করেছিলাম। বাট উৎপাদকের বিষয়টা কিন্তু আমি শেষ করতে পারিনি। অর্থাৎ যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সে কারণে আমরা উৎপাদকের বিষয়টা সম্পূর্ণ করতে পারিনি। আজকে আমি আপনাদেরকে উৎপাদকের শুধু একটা পার্ট আমি দেখাবো, অর্থাৎ ফাংশনের যে পার্ট। ফাংশনের পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই ফাংশনের পার্ট দেখাবো। আর উপরে যে ৩ টা পার্ট রয়েছে, আপনারা জানেন যে আমাদের লিখিত পরীক্ষার যে ১২ টা অধ্যায় আছে, এই ১২ টা অধ্যায়ের মধ্যে ৫ম অধ্যায় হচ্ছে সূচক, লগারিদম এবং সূচকীয় ফাংশন। সূচক, লগারিদম এবং সূচকীয় ফাংশন। সূচক যেটা রয়েছে এটা কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। কারণ এটা কিন্তু আপনার 9 এর যে সাধারণ গণিত যে বইটা রয়েছে সেখানে খুব সিম্পল কিছু সূত্র আছে যার মাধ্যমে আমরা সমাধান করতে পারবো। লগারিদম যে বিষয় রয়েছে এটাও কিন্তু খুব সহজ একটা পার্ট, এটাও আমরা সমাধান করতে পারবো। কিন্তু সূচকীয় যে ফাংশন রয়েছে, অর্থাৎ হায়ার ম্যাথের যে টপিকস রয়েছে, এই হায়ার ম্যাথের টপিকস থেকে যে অংশটা চলে আসে এখান থেকে আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝে নিতে হবে। এই কারণে আমি আজকে আপনাদের এই সূচকীয় ফাংশনের যে বিষয়টা রয়েছে আলোচনা করব। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ক্লাসে এন্টার করার আগে আমি আপনাদের গ্রুপে সূচক, লগারিদম এবং সূচকীয় ফাংশনের কিন্তু একটা শীট দিয়েছি। একটি শীট দিয়েছি, তার মধ্যে এই যে সূচকীয় ফাংশন এর উপরে 10 টা অঙ্কের একটা শীট দিয়েছি। আর উপরে যে সূচক ও লগারিদম এখান থেকে অনেকগুলো অঙ্কের একটা শীট দিয়েছি। আপনাদের কাজ হচ্ছে এই শীটগুলো কিন্তু বাসায় ভালো করে দেখতে হবে এবং চর্চা করতে হবে। চর্চার কিন্তু কোনো বিকল্প নেই। কারণ ম্যাথে ভালো করতে গেলে কিন্তু যে যত বেশি চর্চা করবে সে কিন্তু তত বেশি ভালো করতে পারবে। সুতরাং আমাদের চর্চা করতে হবে। এবং আরেকটু কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের যতগুলো অধ্যায় রয়েছে, আপনারা জানেন ১ থেকে যে ১২ টা অধ্যায় রয়েছে, এই ১২ টা অধ্যায়ের মধ্যে কিছু অধ্যায় আছে যেখান থেকে খুব সহজে নাম্বার তোলা যায়। খুব সহজে নাম্বার তোলা যায়। যে আপনারা জানেন যে আমাদের ১ নম্বর অধ্যায় সরল রয়েছে। সরল থেকে কিন্তু খুব সহজে নাম্বার তোলা যায় না। কারণ সরল কিন্তু যেকোনো জায়গায় কিন্তু ভুল হতে পারে। ২ নম্বর হচ্ছে পাটিগণিতের অধ্যায় রয়েছে। পাটিগণিতের অধ্যায় কিন্তু একটা অঙ্কের লেন্থ অনেক বড় থাকে, সময় লাগে কিন্তু। সেজন্য কিন্তু ওই অধ্যায়টা কিন্তু যত দ্রুত করা সম্ভব তার চেয়ে কিন্তু অন্য অধ্যায়গুলো কিন্তু আরো দ্রুত করা সম্ভব। তার মানে ১ এবং ২ অধ্যায় যে রয়েছে এখান থেকে কিন্তু খুব ইজিলি নাম্বার তোলা যায় না। ৩য় যে অধ্যায় রয়েছে, বীজগণিতীয় যে অধ্যায়গুলো রয়েছে, বীজগণিতের যে অধ্যায়গুলো রয়েছে, এই অধ্যায়ে কিন্তু খুব সহজেই নাম্বার তোলা যায়। মান নির্ণয়, যেমন মান নির্ণয় রয়েছে, উৎপাদক রয়েছে। আমরা কিন্তু খুব সহজেই কিন্তু মান নির্ণয় এবং উৎপাদক থেকে নাম্বার তুলে নিতে পারি। আমাদের কিন্তু এজন্য টার্গেট জোন হিসেবে নিতে হবে কিন্তু এই বীজগণিতের মান নির্ণয় এবং উৎপাদককে। এরপরে ৪ নম্বর টপিক রয়েছে ২ চলক এবং ৩ চলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান। ২ চলক এবং ৩ চলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান। এখান থেকে কিন্তু খুব সহজে নাম্বার তোলা যায় না। কারণ অঙ্কটা কিন্তু অনেক বড় থাকে, সময় লাগে। মানে আমি বলছি যে অল্প সময়ে বেশি নাম্বার তোলা যায় কিন্তু এই যে মান নির্ণয় রয়েছে, মান নির্ণয় রয়েছে, তারপর উৎপাদক রয়েছে, এখান থেকে খুব সহজে কিন্তু আমরা নাম্বার তুলতে পারি। এরপরে ৩য় অধ্যায়ের কথা তো বললাম যে বীজগণিতীয় ফাংশন, এবং ৪র্থ অধ্যায় রয়েছে ২ চলক এবং ৩ চলক। এখান থেকে কিন্তু নাম্বার তোলা যায় না। এবং ৫ম অধ্যায়, এই যে ৫ম অধ্যায়ের কথা বলছি, সূচক, লগারিদম এবং সূচকীয় ফাংশন। এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু ছোট থাকে, বেশি বড় থাকে না। অঙ্কগুলো ছোট থাকে। এই অধ্যায়ে কিন্তু নাম্বার তোলা খুব সহজ। তাহলে আমরা ৪র্থ অধ্যায় যেটা রয়েছে এখান থেকে আমরা এটাকে টার্গেট জোন হিসেবে কিন্তু আমি নিব। মানে এই যে ৫ম অধ্যায়, সরি ৫ম অধ্যায়, ৪র্থ অধ্যায় ২ চলক এবং ৩ চলক, ৫ম অধ্যায়। এবং ৬ষ্ঠ যে অধ্যায় রয়েছে এটাকেও আমরা টার্গেট জোন হিসেবে নিব। ৬ষ্ঠ অধ্যায় হচ্ছে ধারা। ৬ষ্ঠ অধ্যায় কি রয়েছে? ধারার অধ্যায় রয়েছে। কারণ ধারা অধ্যায়ে কিন্তু আপনাদের কয়েকটা সূত্রের মাধ্যমে কিন্তু টোটাল অধ্যায়টা সলভ করা যায়। যেমন আপনার সমান্তর ধারা রয়েছে, গুণোত্তর ধারা রয়েছে, অনুক্রম রয়েছে। অনুক্রমটা তেমন বেশি ইম্পর্টেন্ট না। সমান্তর ধারার যে রুলগুলো আর গুণোত্তর ধারার যে রুলগুলো রয়েছে, এই ২ টা রুল যদি ভালো করে জানি তাহলে আমরা কিন্তু ৬ষ্ঠ অধ্যায় থেকে নাম্বার তুলতে পারবো। তাহলে ৩ অধ্যায়, ৫ অধ্যায়, ৬ অধ্যায়। আমি আবার বলছি ৩ অধ্যায়, ৫ অধ্যায়, ৬ অধ্যায়। মানে এগুলো হচ্ছে অল্প সময়ে বেশি নাম্বার তোলার জায়গা। এরপরে ৭ম অধ্যায় হচ্ছে জ্যামিতি। ৭ম অধ্যায় জ্যামিতি। জ্যামিতি কিন্তু খুব সহজে নাম্বার তোলা যায় না। কারণ ওখানে চিত্র আঁকতে হয়, তারপরে প্রমাণ লিখতে হয়। অনেক সময় সাপেক্ষ বিষয়।
এরপরে আপনার অষ্টম যে অধ্যায় রয়েছে আমাদের, এই ধারাবাহিকভাবে যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে অষ্টম অধ্যায় থেকেও নাম্বার তোলা একটু সময় সাপেক্ষ বিষয়। কারণ আপনারা জানেন যে এই যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে সকল অধ্যায়গুলো আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করছি আর কি। তারপরে অষ্টম অধ্যায়ে যে সমতল চিত্র এবং ঘনবস্তু, সমতল চিত্র এবং ঘনবস্তুর যে বিষয়টা রয়েছে সেখান থেকে কিন্তু নাম্বার খুব সহজেই তোলা যায় না। নবম অধ্যায়ে রয়েছে কার্তেশীয় জ্যামিতি, কার্তেশীয় জ্যামিতি সেখান থেকে একটু সময় লাগে। কিন্তু দশম যে অধ্যায় রয়েছে, এই দশম অধ্যায় ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি অধ্যায় থেকে কিন্তু আমরা খুব সহজে নাম্বার তুলতে পারবো। এরপরে 11 নম্বর অধ্যায় রয়েছে সেটো ব্যঞ্চিত্র, সেটো ব্যঞ্চিত্র। এই সেটো ব্যঞ্চিত্রের অধ্যায়টা কিন্তু তেমন কঠিন থাকে না, খুব সহজ থাকে। এই অধ্যায় থেকে নাম্বার তোলা যায়। 12 অধ্যায়ের বিষয়টা হচ্ছে যে কমন পড়লে খুব সহজে নাম মানে অল্প সময়ের মধ্যে সলভ করা যায়, আর কমন না পড়লে সেক্ষেত্রে একটু ঘোঝামিল রয়েছে। এই জন্য আমরা 12 নম্বর বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতা যে অধ্যায়টা রয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা এখানে ইনক্লুড করলাম না। তার মানে 12টা অধ্যায়ের মধ্যে 3, 5, 6, 10, 11 এই 5টা অধ্যায় থেকে খুব সহজে নাম্বার তোলা যায়। তাহলে আমাদের ঈদের আগে যে কাজটা সেটা আমরা একটু আলাদা করে নিব, আর ঈদের পরের কাজটাকে আমরা একটু আলাদা করে নিব। ঈদের আগে আমাদের যেহেতু হাতে সময় বেশি নাই, আপনাদের অনেকেই আছেন হয়তো বাড়িতে যাবেন, আবার অনেকেই আছেন যে যেখানে আছেন সেখানেই থাকবেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ঈদের একটা আনুষ্ঠানিকতা কিন্তু থাকে। সেই কারণে আমি চাচ্ছি যে আপনারা যা কিছুই করেন না কেন আমাদের এই ঈদের আগে আমি চাচ্ছি যে দুইটা জোনের মধ্যে, এই দুইটা জনের মধ্যে প্রত্যেকটা জোন থেকে, অর্থাৎ এদিকে 50 নাম্বার এদিকে 50 নাম্বার, এই দুইটা জোন থেকে প্রত্যেকটা জোন থেকে 10 নাম্বার একদম 100% ভাবে আপনি একটা নোট তৈরি করে নেবেন এবং পূর্ণাঙ্গ ভাবে দেখে নেবেন। যেমন এক্ষেত্রে আমি চাচ্ছি যে এদিকে যে 10 নাম্বার, যে গাণিতিক যুক্তিতে যে 10 নাম্বার, সেজন্য 1 নাম্বার হচ্ছে ত্রিকোণমিতির অধ্যায়টাকে আরেকটু ঝালাই দিতে হবে। আমরা যেটা নিয়েছি সেখানে কিন্তু আমাদের অনেক গ্যাপ আছে, কিন্তু অনেক গ্যাপ আছে। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই অধ্যায়টা আমরা, অন্য অধ্যায়গুলো কিন্তু চলতে থাকবে, চলতে থাকবে। আমি কিন্তু বুঝি না যে অন্য অধ্যায়গুলো চলবে না, শুধু এটা নিয়েই পড়ে থাকবো আমরা। আমাদের কোর্সও তো শেষ করতে হবে। কিন্তু আমি এটা হচ্ছে যে আপনাদের এই যে এই টার্গেট নিতে হবে যে এই ত্রিকোণমিতির পাঠটা আমি যেকোনো উপায় হোক আমি এই বন্ধের মধ্যে, এই ঈদের আগে আমি সম্পূর্ণ, যেমন যত টাইপের অঙ্ক হতে পারে, প্রথমে আপনি দূরত্ব এবং উচ্চতা বিষয় অঙ্কগুলো একটা জায়গায় নিয়ে আসবেন। তারপর 2 নম্বর হচ্ছে আপনার সূত্র নির্ভর যে অঙ্কগুলো রয়েছে, সাইন 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি, কস 90 ডিগ্রি, এই টাইপের অঙ্কগুলো রয়েছে। তারপর 3 নম্বর হচ্ছে আপনার মান নির্ণয়, মান নির্ণয় বা প্রমাণ, মান নির্ণয় বা প্রমাণ, এই টাইপের অঙ্কগুলো কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তারপরে 4 নম্বর হচ্ছে চিত্র টাইপের, অনেক সময় চিত্র টাইপের কিন্তু প্রশ্ন থাকে। আপনি দেখবেন যে বিগত সালে যদি প্রশ্ন দেখেন তাহলে আপনি দেখবেন চিত্র টাইপের কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আছে। যেমন এখানে এভাবে মানটা দিয়েছে, এভাবে চিত্র তুলে দিয়েছে, দেওয়ার পরে এখানে এক্স, এখানে হচ্ছে ওয়াই, এভাবে দিয়েছে। তারপরে এখানে এই রাশির মান দিয়েছে, এর রাশির মান দিয়েছে, বলছে এইভাবে করে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করুন, বা tan a প্লাস tan b এর মান নির্ণয় করুন। এরকম চিত্র তুলে দিয়ে সেখান থেকে কিন্তু মানটা নির্ণয় করতে বলা হয় থাকে। এইরকমের পরে এই অধ্যায় থেকে আপনার মেইন বই প্লাস গাইড বই যেটাই রয়েছে সব জায়গা থেকে তথ্য কালেকশন করে এই চ্যাপ্টারটা পূর্ণাঙ্গ ভাবে একটা সেট তৈরি করে নিতে হবে, যাতে করে যে কোনো জায়গা থেকে আসে আমাদের সমস্যা না ফেলতে পারে। এই একটা অধ্যায় নেবেন। আর একটা অধ্যায় হচ্ছে যে 2 নম্বরে যে বিষয়টা রয়েছে মান নির্ণয় প্লাস উৎপাদক, মান নির্ণয় প্লাস উৎপাদক, এই দুইটা বিষয়কে আমরা পূর্ণাঙ্গ ভাবে একটা নোটের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। অর্থাৎ আমরা এই দুইটা পার্ট যদি শেষ করতে পারি ধরে নিব আমরা 10 মার্ক পরীক্ষা আমি পাবোই। মানে এটা হচ্ছে আমার টার্গেট জোন। মানে আমি 50-এর ভিতরে ঈদের আগে 10 নম্বর 100% শিওর করে নিলাম। আর এদিকে যে পার্টগুলো রয়েছে, এদিকে 6টা পার্টের মধ্যে, 6টা পার্টের মধ্যে আপনি সিলেক্ট করবেন 2টা অধ্যায়, মানে অন্যগুলো পড়বেন, অন্যগুলো কিন্তু আমি বলছি না যে টোটালি টাচ করবেন না, তা না, অন্যগুলো পড়বেন, বাট 2টা অধ্যায় আপনি পূর্ণাঙ্গভাবে সিলেক্ট করে নেবেন। 2টা অধ্যায়ের মধ্যে আমি আপনাদেরকে এই যে 6টা অধ্যায় রয়েছে এখানে, এই যে মানসিক মেন্টাল এবিলিটির ক্ষেত্রে, এই মেন্টাল এবিলিটির ক্ষেত্রে 6টা পার্টের মধ্যে আমি কিন্তু সবগুলোকে একই সময় দেখতে বলবো না। আমি বলবো আপনার যতগুলো ধরবে তার মধ্যে যান্ত্রিক দক্ষতা, যান্ত্রিক দক্ষতা, আর 2 নম্বর হচ্ছে স্থানাঙ্ক বিষয়ক যে অধ্যায়টা রয়েছে, এই 2টা অধ্যায়ে আপনি সূত্র নির্ভর, যেমন যান্ত্রিক দক্ষতার বিভিন্ন যন্ত্র কি ধরনের ভাবে কাজ করে, আপনার কাজ হবে এক্ষেত্রে আমরা একটু গ্রুপ সাপোর্ট নিব।
গ্রুপে সাপোর্টটা এইভাবে নিব যে মনে করেন কেউ কিনেছে ওরাকল বই, কেউ কিনেছে প্রফেসরস বই, কেউ কিনেছে রেডিকেল বই, মানে এরকমের বিভিন্ন কেউ এশীয় বই কিনেছে। তা আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের টার্গেট জন হচ্ছে ঈদের আগে যান্ত্রিক দক্ষতা এবং স্থানাঙ্ক সম এই টোটাল অধ্যায়টা কভার করা, এই দুইটা অধ্যায় ভালো করে কভার করা। তাহলে স্থানাঙ্ক মানে আপনার বই যে ওরাকল যে বইটা আছে মনে করেন, এই ওরাকল বইতে স্থানাঙ্কের যে চ্যাপ্টারের যে কটা পেজ রয়েছে, আপনি প্রথমে সেই কটা পেজ ভালো করে কমপ্লিট করবেন। মনে করেন এখানে আসলাম শেখ, এই আসলাম শেখের কাছে মনে করেন আছে ওরাকল বই, সে কাজ করলো কি এই ওরাকল বই থেকে তার স্থানাঙ্কের বিষয়টা ভালো করে কমপ্লিট করলো। আমরা আমরা কি বলতে পারি যে এই আসলাম শেখের ওরাকলের বইটা কমপ্লিট করেছে তার মানে সে 100% স্থানাঙ্ক নাম্বার পাবি? এটা কিন্তু বলতে পারি না। কারণ এমন হতে পারে স্থানাঙ্কের যতগুলো রুল রয়েছে তার ওই বইয়ের মধ্যে নাই, ওই বইয়ের ভিতরে নাই। দেখলাম যে এই মেঘনার কাছে বই আছে, মনে করেন এসিউরেন্স বইটা আছে, মেঘনার কাছে আছে এসিউরেন্স বই। সে করলো কি এসিউরেন্স বই থেকে স্থানাঙ্কের সম্পূর্ণ টপিকটা দেখলো, সেও কিন্তু 100% সেফ জোনে না। এই জন্য আমরা চাচ্ছি যে প্রত্যেকের কাছে যে বইটা আছে প্রথমে সেই ভালো করে দেখবে। আর এখানে এই দুইটি অধ্যায় কিন্তু বেশি টপিকস থাকে না, অন্যান্য অধ্যায় কিন্তু অনেক রিলেটেড বিষয় থাকে, কিন্তু এই দুইটা অধ্যায় কিন্তু মানে এই স্থানাঙ্ক এবং যান্ত্রিক দক্ষতার বাইরে কিন্তু অন্য টপিককে ইনক্লুড করার তেমন সুযোগ নাই। যেমন ভাষাগত যৌক্তিক বিচার, 1 নম্বর অধ্যায় কিন্তু ভাষাগত যৌক্তিক বিচার, এই টোটাল 6টা পার্টের ভিতরে আপনি একটু দেখে নেন। 1 নম্বরে ভাষাগত যৌক্তিক বিচার, 2 নম্বরে হচ্ছে বিমূর্ত ধারণার বিচার বিশ্লেষণ, 3 নম্বর হচ্ছে বানানো ভাষা, 4 নম্বর হচ্ছে যান্ত্রিক দক্ষতা, 5 নম্বরে স্থানাঙ্ক, আর 6 নম্বর হচ্ছে সংখ্যাগত ক্ষমতা। সংখ্যাগত ক্ষমতা আমি কেন বললাম সংখ্যাগত ক্ষমতার কিন্তু বিভিন্ন অঙ্ক কিন্তু একাত্র করা থাকে এখানে, বিভিন্ন অঙ্ক, দশমিকের অঙ্ক, ভগ্নাংশের অঙ্ক, ঐকিক নিয়মের অঙ্ক, শতকরার অঙ্ক, গড়ের অঙ্ক, মানে যাবতীয় যে আমাদের পিলিতে যে আমরা বিষয়গুলো দেখেছি, পিলিতে যে আমরা যতগুলো টপিক ছিল, বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, সকল অঙ্ক কিন্তু এখানে থাকতে পারে। তার মানে এটা কিন্তু একটা বিশাল একটা অধ্যায়, বিশাল একটা অধ্যায়, তাই এটা কিন্তু আমাদের অটোমেটিক চলতে থাকবে। তারপর দেখেন এই যে আপনার ভাষাগত যৌক্তিক বিচার, ভাষাগত যৌক্তিক বিচারে কিন্তু এখানে কিন্তু বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান সকল জায়গায় কিন্তু এর সাথে অ্যাড করা, সকল মানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, মানে বিভিন্ন টাইপের, যেমন এখানে রিলেশন, একটা টপিক তুলে দিবে তার সাথে কোনটা রিলেটেড, এভাবে কিন্তু মানে অনেক টপিক রিলেটেড। এবার বিমূর্ত ধারণার বিচার বিশ্লেষণ, এই বিমূর্ত বিচার বিশ্লেষণ চিত্র নির্ভর বিভিন্ন প্যাটার্নের চিত্র, ত্রিভুজ আকারে, চতুর্ভুজ আকারে, বহুভুজ আকারে, তারপরে বিভিন্ন ফুলের চিত্র হতে পারে, কোনটা সাদৃশ্য আছে, কোনটা বৈসাদৃশ্য আছে, এরকম অনেক বিষয় রয়েছে। আর বানানো ভাষার যে অধ্যায়টা রয়েছে এটা আমরা 3 নম্বর টার্গেট জোন হিসেবে নিব, মানে আমরা প্রথমে এই দুটি টার্গেট জোন ফিল আপ করবো, এরপর বানানো ভাষাটা আমরা এই নেক্সট টার্গেট হিসেবে নিব। কেন বানানো ভাষা থেকে আপনারা জানেন যে প্রত্যেক বছরই কিন্তু প্রশ্ন থাকে, এবং এখানে বানানো ভাষার সাথে সেখানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ অনেকটাকে আমরা এর সাথে কিন্তু অ্যাড করে নিব আর কি। আর যান্ত্রিক দক্ষতার স্থানাঙ্কের বিষয়টা বললাম, তাহলে আপনারা এইভাবে কাজটা শুরু করুন। এখন আমি যে কথাটা চাচ্ছি সেটি হচ্ছে এই আসলাম শেখের কাছে যে ওরাকল বইটা আছে আর মেঘলার কাছে যে এসিউরেন্স বইটা আছে, আমার কথা হচ্ছে যে আমরা যদি সবাই মিলে কিন্তু একটা পরিবার, সবাই মিলে কিন্তু একটা ভালো একটা লক্ষ্যে পুষতে চাই। এই কারণে মেঘলা করবে কি এসিউরেন্স বইতে স্থানাঙ্ক যে টপিকসটা আছে সেই টপিকসের পিক সে আমাদের গ্রুপে তুলে দিবে। আবার আসলাম শেখের কাছে যে ওরাকল বইটা আছে সেই ওরাকল বইয়ের পিক শুধু স্থানাঙ্ক টপিকসটা, সবগুলো কিন্তু না, স্থানাঙ্ক টপিকসটা গ্রুপে আমরা কিন্তু টার্গেট নিব যে স্থানাঙ্ক শুরু করবো না যান্ত্রিক দক্ষতা আগে শুরু করবো, যেটাই শুরু করা হোক সেটাই কিন্তু প্রত্যেকের যে বইটা আছে, মানে যদি ভিন্ন বই থাকে, যেমন এসিউরেন্সটা মনে করেন একজনে আপলোড করেছে, এখন আরেকজনের কিন্তু আপলোড করা দরকার নাই, ওরাকল একজন আপলোড করেছে, ওরাকল কিন্তু আরেকজন আপলোড করার দরকার নাই। তার মানে আমরা ভিন্ন আকারে যে বইটা, যাতে কেউ কাছে প্রফেসর থাকে, কেউ যদি মিনার প্রকাশনীর বই থাকে, তাহলে আমাদের এইভাবে যত রাইটারের বই আছে আমরা আগে সিলেক্ট করে নিব যে এই কয়টা রাইটারের বই আমাদের কাছে আছে, তারপরে সবাই সেই বইগুলোকে সেন্ড করলো, সেন্ড করার প্রথমে কাজ হবে
প্রত্যেকের কাছে নিজের কাছে যে বইটা আছে সেটা সলভ করা, সলভ করার পর দেন আপনি দেখবেন, যেমন এই মেঘলা এসুরেন্স বইটা দেখলো, এটা কমপ্লিট হলো, এরপরে সে কিন্তু এই ওরাকলের বই তাকাবে। আগে কিন্তু সে ওরাকল বইটা ফলো করবে না, কারণ একই টাইমে কিন্তু অনেকগুলো বই শেষ করাটা কিন্তু সো টাফ হয়ে যায়। তো আমরা স্টেপ ধাপে ধাপে কিন্তু এই বইগুলো শেষ করে ফেলবো। তো এইভাবে করে আপনার ঈদের আগে এই কাজগুলো করবেন। আর ঈদের পরে কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ, যেমন সে বিষয়টি একটু খোলাসা করে নেই, যে আমরা কিন্তু এতদিন পর্যন্ত সহজ অধ্যায়গুলো নিয়ে কাজ করেছি। সহজ অধ্যায়গুলো মানে যেগুলো সূচক ছিল খুব সহজ ছিল, বীজগণিতের মান নির্ণয় খুব সহজ ছিল, উৎপাদক সহজ ছিল, সরল সহজ ছিল, মানে এগুলো সহজ অধ্যায়গুলো। কিন্তু আমাদের কিন্তু কিছু কঠিন অধ্যায়, কঠিন বলতে কি তুলনামূলকভাবে কঠিন, যেমন এই বিন্যাস সমাবেশ, সম্ভাব্যতা, বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা, এই অধ্যায়টা কিন্তু আমরা এখনো কিন্তু টাচ করিনি। আমাদের সেটের অধ্যায়টা, এই অধ্যায়টা কিন্তু আমরা টাচ করিনি। এখন এই সকল অধ্যায় কিন্তু অনেক বেসিক জানার বিষয় আছে, অনেক কিছু জানার আছে। এখন এই অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে এই যে বিন্যাসের প্রত্যেকটা রুল, সমাবেশের প্রত্যেকটা রুল, সম্ভাব্যতার প্রত্যেকটা রুল, সেটের সবগুলা রুল, মানে ভেনচিত্র আছে কিন্তু সেটও ভেনচিত্র, এই ভেনচিত্রের সবগুলা রুল, মানে এগুলা কিন্তু আয়ত্ত করা কিন্তু আমাদের অনেক কঠিন হবে। এই কারণে আমরা চাচ্ছি যে যখন বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা অধ্যায় শুরু করা হবে আর সেটও ভেনচিত্র অধ্যায় শুরু করা হবে, আমরা মানে এটা কিন্তু আমাদের একটা কৌশল। আমরা কাজ করব কি, আমরা এই দুটো অধ্যায় নিয়ে বেসিক শিখব, কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে 20টা অঙ্কের একটা টার্গেট নিব। 20টি অঙ্ক, এখান থেকে একটা 20টি অঙ্ক, মানে টার্গেট নিব এই কারণে যে ধরে নিব যে এই যে 20টা অঙ্ক শিখেছি আমি, মানে এগুলো কিন্তু আপনাকে বেসিকটা বুঝিয়ে দিলে কিন্তু দেখবেন যে 20টা অঙ্ক কিন্তু কঠিন না, কিন্তু আপনার নিয়মটা জানতে হবে। কিন্তু আমি কেন চাচ্ছি 20টা অঙ্ক, কারণ আপনার টার্গেট, প্রথম টার্গেট হবে যে ভেনচিত্র থেকে এবং সেট থেকে যদি এই 20 ধরনের অঙ্কের মধ্যে যদি কোনো অঙ্ক আসে, তাতে যেন ওই অঙ্কটা কোনো মিস না হয়। কারণ আমি অনেক কিছু জানলাম, অনেক কিছু জানলাম, বাট পরীক্ষা আসলো আমি একটা আনসার করতে পারলাম না, আমি কিন্তু এই থিওরিতে বিশ্বাসী না। আমার কথা হচ্ছে যে আপনি অল্প জানেন, বাট তার ভিতরে যদি কমন আসে যাতে সেটা মিস না হয়। আপনি দেখবেন এই সেট ও বেঞ্চিত্রে কিন্তু ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু আপনি ঘুরে ঘুরে দেখবেন যে একই কোয়ালিটির অঙ্ক কিন্তু পরীক্ষা আসছে, কিন্তু আমরা বুঝতে ভুল করেছি বিধায় কিন্তু সেগুলো সলভ করতে পারিনি। এজন্য আমাদের টার্গেট থাকবে, আমরা বেসিক যতই জানি না কেন, আমরা কিন্তু একটা স্টেপ বাই স্টেপ কোর্স করব। স্টেপ বাই স্টেপ মানে কি, আমি প্রথমে সেট ও বেঞ্চিত্রে 20টা অঙ্কের মধ্যে 10টা অঙ্ক আপনাদেরকে প্রথমে দিব, যে এই 10টা অঙ্ক প্রত্যেকে ভালো করে বুঝেন, যদি কোনো জায়গা থেকে বুঝতে অসুবিধা থাকে সেক্ষেত্রে সেটা শেয়ার করেন। আমরা ফাইনালি সিলেক্ট করবো যে এই 10টা অঙ্কের মধ্যে যদি কারো অঙ্ক আসে তাতে সেটা মিস না হয়। এরপর আমরা আরো 10টা অঙ্কের সাথে অ্যাড করে দিলাম 20টা অঙ্ক, আর এদিকেও একই রকমের 20টা অঙ্ক সিলেক্ট করলাম। তার মানে আমরা এই 40টা অঙ্ক সিলেক্ট করে আপনাদেরকে দিয়ে দিলাম, আর এদিকে আমরা আস্তে আস্তে করে এই 20টা অঙ্ক, এই 40টা অঙ্ক সলভ তো করলামই, প্লাস প্রত্যেকটা অধ্যায় আরো কিছু বেসিকটা আমরা জেনে জেনে সামনে আগালাম, যাতে করে বিপদের মুহূর্তে আমরা এই বেসিকটা দিয়ে কিন্তু যদি এই অঙ্কের মধ্যে নাও আসে সেটা কিন্তু আমরা সলভ করতে পারি। তো এইরকমের কিছু কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলো আমাকে কৌশলী হতে হবে। কৌশলী না হলে কিন্তু, যেমন অনেকে এই সেট অধ্যায়, ভেনচিত্র অধ্যায় এত পড়ে, যে একে আজাদের একটা বই আছে, আপনারা জানেন যে সেট ও ভেনচিত্রের উপরে একে আজাদের একটা বই আছে, একে আজাদ, খুব ভালো মানের একটা বই। ও বইয়ের মানে সবগুলো ডকুমেন্টস আমার কাছে আছে, আমি গ্রুপে আপলোড করার চেষ্টা করব। কিন্তু এখানে কিন্তু অনেক অঙ্ক, এখন এত অঙ্ক দেখলে তো আপনি ঘোলাটা হয়ে যাবে, কারণ সবার ব্যাকগ্রাউন্ড তো পরিসংখ্যান না, আমাদের সবার ব্যাকগ্রাউন্ড তো এই ম্যাথমেটিক্স না। সুতরাং সবার কথাই তো চিন্তা ভাবনা করতে হবে। এরপর যদি দুই একজন এক্সট্রা অর্ডিনারি থাকেন, যেমন কারণ একজন আর সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স, সে ম্যাথে অনেক ভালো, পরিসংখ্যানই ভালো, তাহলে তার কাজ হবে এই যত টাইপের অঙ্ক আছে সে সেটা ইন্ডিভিজুয়ালি করে, আলাদা করে, ভালো করে নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে সেফ জোনের জন্য সে আরো বিস্তারিত ভাবে প্রিপারেশনটা নেবে। কিন্তু আমরা যারা একই কোয়ালিটি আছি, একই ক্যাটাগরির আছি, অর্থাৎ যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স না, যাদের ব্যাকগ্রাউন্ড পরিসংখ্যান না, তাদের ক্ষেত্রে আমি বলবো প্রথমে আমাদের একটা নির্দিষ্ট টার্গেট সিলেক্ট করতে হবে, সেই টার্গেটটা ফিল আপ করার পরেই কিন্তু আমরা অন্যান্য পার্ট নিয়ে কাজ করব। এই কাজটা আমরা একটু করে দিতে পারি। একটু দেখবেন আজকে আমরা যে উৎপাদকের যে একটা অঙ্ক আমরা একটু দেখবো, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে, এবং
সেখানে কোন কোন জায়গা আমাদের অসুবিধা হতে পারে এবং এই অসুবিধাগুলো কিভাবে আমরা দূর করতে পারি, এই বিষয় নিয়ে কিন্তু একটু কথা বলতে চাই। যেমন একটা অঙ্ক আমি এখানে তুলে দিচ্ছি। উৎপাদক করুন x to the power 4 minus 4x plus 3, x to the power 4 minus 4x plus 3, একে উৎপাদকে বিশ্লেষণ করুন। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আপনি প্রথমেই যে টার্গেটটা নেবেন, দেখবেন যে কমন আছে কিনা। মানে এটা আপনার কিন্তু মনে প্রথম প্রশ্ন জাগতে হবে যে এই যে আমরা উৎপাদকটা মানে করব, তাতে প্রথমে যে বিষয়টা দেখবো যে টোটাল ফাংশনের মধ্যে কমন আছে কিনা। যদি কমন থাকে আমি তাহলে কমনটা নিয়ে ফেলবো, কমনটা থাকলে কমনটা আমি নিয়ে ফেলবো। তা আমি দেখতে পাচ্ছি টোটাল ফাংশনের মধ্যে কমন নাই, তাহলে এই পার্টের কাজ আমার কিন্তু নাই। কমন থাকলে কিন্তু আমি নিয়ে ফেলতাম, যেহেতু নাই তাহলে ওটা নেওয়া হচ্ছে না। তারপরে 2 নম্বরে দেখবেন কোন সূত্রে পড়ে কিনা, সূত্রে পড়ে কিনা। মানে দেখবেন যে এটা আসলে সূত্রে দেখবেন যে a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র আছে কিনা, a মাইনাস b হোল স্কয়ার সূত্র আছে কিনা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আছে কিনা, বা সূত্রের প্যাটার্ন তৈরি করা যায় কিনা, মানে এইটা বর্গ রাশি এটা বর্গ রাশি আছে কিনা। যদি এই দুটো বর্গ রাশি থাকে তাহলে কিন্তু এটাকে সূত্র আকারে তৈরি করা সম্ভব হয়। তো এই রকমের সূত্রে পড়ে কিনা সেটা কিন্তু আপনাকে বিচার করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে কিন্তু a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার বা a স্কয়ার মাইনাস b স্কয়ার বা 4ab বা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার কোন ধরনের সূত্র কিন্তু পড়ছে না। তাহলে আমি দেখছি এটা সূত্র পড়ে কিনা। এই ধারাবাহিকতা কিন্তু রক্ষা করবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 3 নম্বর দেখবেন এটা মিডল টার্ম ব্রেক করা যায় কিনা, মিডল টার্ম ব্রেক করা যায় কিনা, মিডল টার্ম ব্রেক করা যায় কিনা। মিডল টার্ম ব্রেকে দেখেন আমি বলছিলাম যে এই মাঝখানে যে রাশিটা আছে এটাকে ডাবল করবেন, x x হলে x স্কয়ার, কিন্তু এখানে টার্মস x টু দি 4, তার মানে কিন্তু এটা মিডল টার্ম ব্রেক হচ্ছে না। আর মিডল টার্ম ব্রেকের নিয়ম হচ্ছে মাঝখানে যদি ভাঙতে হয়, তা ভাঙলে তো সেখানে এই 4x যদি ভেঙে লেখেন তাহলে যেভাবেই লেখেন আপনি 3x আর x যদি লেখেন তাহলে x x তো x স্কয়ার হয়, কিন্তু x টু দি 4 তো হয় না। তা যেহেতু x টু দি 4 হয় না, এই কারণে আমি কিন্তু এখানে এটাকে মিডল টার্ম ব্রেক করতে পারবো না। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটাকে তাহলে কিসে যাবে, ফাংশনে চলে যাবে। তাহলে এটা কিসে চলে যাবে, ফাংশনে যাবে। এখন প্রথমেই ফাংশনের ক্ষেত্রে একটা কথা বলে নেই, সেটি হচ্ছে ফাংশনের অঙ্ক করার জন্য প্রথমে কিন্তু x এর এমন একটা মান বসাতে হয় যাতে করে টোটাল এই রাশিটার মান শূন্য হয়। আমি কি বলেছি, ফাংশনের কাজ করার জন্য এখানে যে x রয়েছে এখানে x থাকতে পারে আবার এও থাকতে পারে, কিন্তু a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3, মানে a থাকতে পারে x থাকতে পারে বা y থাকতে পারে। যে রাশি থাকুক না কেন, যে অজানা রাশি থাকবে সেই অজানা রাশির একটা মান বসাবেন, দেখবেন সেই মানের কারণে রাশিটার মান শূন্য হয়ে যায়। এখন আপনাদের প্রশ্ন হতে পারে আমি কি সেই মানটা কি পরীক্ষায় দেখাবো না দেখাবো না। ফাংশনের ক্ষেত্রে যে কাজটা করব যে x এর কোন মানের জন্য, কোন মানের জন্য রাশিটি শূন্য হয় তা কি দেখাবো, তা কি দেখাবো, মানে এই বিষয়টা হচ্ছে যে আপনাদের প্রশ্ন হতে পারে যে আমার যদি, যেমন আমি একটু করেই দেখাই, এখানে আমার যে x এর যদি মানটা দেখান সেক্ষেত্রে কিভাবে কিভাবে দেখাবেন। প্রথমে এভাবে লিখে নেবেন, ধরি f of x সমান সমান x টু দি পাওয়ার 4 মাইনাস 4x প্লাস 3। যদি এখানে a থাকতো তাহলে f of a ধরে নিতেন, আবার y থাকলে f of y ধরে নিবেন, অর্থাৎ যে রাশিটা থাকবে সেটাকে ফাংশন ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে এরপরে এই x এর এমন একটা মান বসাতে হবে, x এর এমন একটা মান বসাতে হবে এইগুলো যদি যোগ বিয়োগ করা হয় তাহলে কি হবে, শূন্য হয়ে যাবে। এখন আপনি বুঝবেন কিভাবে এখানে কি 1 বসবে না 2 বসবে না 3 বসবে না 4 বসবে এরকমের। সাধারণত এই 1 থেকে 4 এর বাইরে, মানে এর বড় মান কিন্তু সাধারণত থাকে না, কারণ তারা নিজেরাও জানে যে এর চেয়ে বড় মান যদি দেওয়া হয় সেক্ষেত্রে অঙ্কটা করতে কিন্তু অনেক টাইম ফিল হবে, কারণ এগুলো তো আপনাকে বের করে নিতে হয়। তাহলে আপনারা দেখবেন এই যে পাওয়ার যেটা আছে, এই যে পাওয়ার, এই পাওয়ার বরাবর কিন্তু মানটাকে আপনি বের করবেন। মানে
পাওয়ার পর্যন্ত, মানে এর বাইরে কিন্তু যেতে হয় না। যেমন আমি 1 2 3 4 -1 -2 -3 -4, মানে এই মানগুলো বসালে এর মধ্যে যে কোনো একটা মান বসালে আপনি দেখবেন যে এই মানটা কিন্তু শূন্য হয়ে যায়। অথবা যে ছোট মান হতে পারে, কিন্তু এর চেয়ে বড় মান কিন্তু সাধারণত হয় না। তাহলে এখন আপনাকে এই 8টা মান দিয়ে ট্রাই করতে হবে? না, 8টা মানে হচ্ছে যে এটা হচ্ছে সর্বোচ্চ রেঞ্জ, মানে এটা হতে পারে। কিন্তু আপনি দেখবেন যে হয়তো এই প্রথম 2টা মান বসাবার মধ্যে কিন্তু দেখবেন রেজাল্টটা পেয়ে যেতে পারেন। যদি পেয়ে যান তাহলে তারপরে এগুলো করার দরকার নেই। আবার দেখেন এই যে এই 2 পর্যন্ত করার পরে দেখবেন যে মানটা পেয়ে যেতে পারেন, তাহলে বাকিগুলো করার দরকার নেই। তাহলে আমি দেখি যে 1 বসিয়ে মনে মনে এটা কিন্তু রাপে দেখবেন যে এখানে কিন্তু না, রাপে দেখবেন যদি 1 বসাই, 1 এর পাওয়ার যদি 4 দেওয়া হয়, তাহলে 1 এর পাওয়ার 4 দিলে একই হয়, এই 1 হলো মাইনাস, এবং এই 4 ইনটু x এর মধ্যে 1 বসাইছি, আর 1 কে 4 আর +3। তাহলে এখন দেখেন এই +3 আর 1 +1, তাহলে মোট +4 +4 -4, তাহলে ভেনিশ করলে শূন্য পাওয়া গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 বসাবার কারণে শূন্য হয়ে যায়। তাহলে প্রথমে এই 1 বসার পরে শূন্য পেয়ে গেছি, তারা বাকিগুলো কিন্তু কাজ করতে হবে না, বাকিগুলোর কাজ করতে হবে না। তাহলে আমি এই x এর মান 1 বসালাম, 1 বসায় 1 এর পাওয়ার হচ্ছে 4 -4 ইনটু হচ্ছে 1 +3 ইকুয়াল 1 এর পাওয়ার যতবারই পাওয়ার দেই না কেন অনেক কিছু 1ই হবে, -4 প্লাস হচ্ছে 3 ইকুয়াল 4 -4 ইকুয়াল হচ্ছে 0। অতএব x ইকুয়াল 1 হলে f অফ x ইকুয়াল হচ্ছে 0 হয়। অতএব x মাইনাস 1 সবসময় এটা বামে নিয়ে আসবে, x মাইনাস 1 মানে যেটা থেকে পাওয়া যাবে সেটাকে বামে নিবে। x মাইনাস 1 f অফ x এর একটি উৎপাদক, একটি উৎপাদক, একটি উৎপাদক। এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, এটা হচ্ছে প্রথম পার্ট। এখন এই যে x এর মান 1 বসাবার পর এই আমরা কিন্তু এই এতক্ষণ যে কাজটা করেছি আমাদের কিন্তু মূল টার্গেট কিন্তু ছিল এইটুকু, এইটুকু কিন্তু আমার অঙ্কে ব্যবহার হবে এইটুকু, মানে f অফ x এর উৎপাদক কোনটি সেই উৎপাদকটা নিয়ে কিন্তু আমাদের টোটাল মূল অঙ্কের কাজ করতে হবে। সে কথাই কি বলছে, x এর কোন মানের জন্য রাশিটি শূন্য হবে তাকে এখানে দেখাতে হবে যে x এর কোন মানের জন্য, x এর মান 1 হলে 1 এর জন্য কিন্তু f অফ x শূন্য হয়, এই x এর কোন মানের জন্য সেটা কি অঙ্কে দেখাতে হবে কিনা। এখন এইটা সব সময় খেয়াল করবেন, আপনি যখন দেখবেন যে আপনার হাতে সময় কম, মনে করেন আপনার হাতে সময় আছে 2 মিনিট, আপনার হাতে সময় আছে 2 মিনিট, এই উৎপাদকের অঙ্কটা রয়ে গেছে, উৎপাদকের অঙ্কটা রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই পার্ট আপনি দেখাবেন না, এই পার্ট আপনি আমি এতক্ষণ কাজ করেছি এটা আপনি দেখাবেন না। আপনি দেখলেন যে x এর মান 1 এর জন্য x ইকুয়াল 1 বসালে শূন্য হয়, তাহলে x মাইনাস 1 একটা উৎপাদক, এইটাই হচ্ছে আপনার গ্রাফে এই মানটা বের করে নিলেন। এই কাজগুলো কিন্তু এখানে করেননি, এই কাজটা করেন যদি সময় কম থাকে, কারণ সময় কম থাকে সেক্ষেত্রে আমার এই ফাংশনের উৎপাদকটা বের করা কিন্তু মেইন জরুরি। এইখানে কোন মানের জন্য এটা মানে উৎপাদকটা হবে সেটা কিন্তু জরুরি না। সরি, তো এই বিষয়টা হচ্ছে আমরা খোলাসা করে ফেললাম, যদি সময় বেশি থাকে তাহলে আমরা এটি দেখাবো, আর যদি হাতে সময় কম থাকে তাহলে আমরা এটাকে অ্যাভয়েড করব। এখন চলে আসেন দ্বিতীয় স্টেপের কাজ। আচ্ছা, এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা একটু যদি থাকে তাহলে একটু বলবেন। না স্যার। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। তাহলে একটু খেয়াল করবেন, এরপরে আপনি লিখবেন যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইকুয়াল x টু দি পাওয়ার 4 মাইনাস 4x প্লাস 3। আপনি যখন দেখবেন যে পরীক্ষার সময় কম তখন কিন্তু এখান থেকে স্টার্ট করেছেন, আগে কিন্তু এই কিছু লাইন লেখেন নাই, কিন্তু এখান থেকে স্টার্ট করেছেন। স্টার্ট করার পরে একটু খেয়াল করেন, আমার যদি পরীক্ষায় এটা না করি তাহলে আমি কিন্তু রাপে কিন্তু আমি লিখে রাখছিলাম যে x মাইনাস 1 হচ্ছে একটা উৎপাদক, এই x মাইনাস 1 এইটা কিন্তু আমার দরকার হবে, এগুলো কিন্তু এখন সম্পূর্ণটা বাদ হয়ে গেল। ওকে, কাজটা করবেন কিভাবে, সব সময় এই যে লাইনটা এই কিন্তু মূল লাইন, মূল লাইনের পরে দুইটা সমান সমান চিহ্ন দিবেন, দুইটা সমান সমান চিহ্ন দিবেন। প্রথমে এই লাইন থেকে কাজ স্টার্ট করবেন, মানে মাঝখান রাশি থেকে স্টার্ট না কিন্তু, মানে এই দুইটা লাইনের মাঝখান রাশিটা গ্যাপ রাখবেন।
স্টার্ট করবেন কিভাবে, এই যে উৎপাদক পাওয়া গেছে এটাকে প্রথমে লিখবেন x মাইনাস r, যে উৎপাদক পাওয়া যাবে সেটাকে প্রথমে লিখবেন, যে উৎপাদক পাওয়া যাবে সেটাকে প্রথমে লিখবেন। লেখার পরে এইখানে একটা ডিজিট বসাতে হবে, এখানে এমন একটা রাশি বসাবেন, এই রাশি এবং এই রাশি যদি গুণ করা হয় তাহলে এই প্রথম x⁴ এর সমান হতে হবে। আমি কিন্তু পরের রাশি দিতে তাকাবো না, এই যে -1 আছে -1 দিতে তাকাবো না, আমি বলবো এই x এর সাথে এমন একটা রাশি বসাতে হবে যাতে করে তাদের গুণফল হবে x⁴। এখন কত বসালে x⁴ হয়? x এর পর 3 বসালে হয়, যেমন x এর পাওয়ার যদি 3 বসাই তাহলে x এর পর 3 আর x যদি আমি গুণ করে দেই x⁴ হয়ে যায়। আমি কিন্তু এই এই জিনিসটা মিলাবার জন্য কিন্তু এটা লিখেছি। এখন লেখার পরে আপনি দেখেন যদি একটা ব্র্যাকেটের মধ্যে যে রাশি থাকে আর বাইরে থেকে কোনো রাশি দেখেন তাহলে কিন্তু সেই রাশিটা কিন্তু সবার সাথে গুণ অবস্থায়, কিন্তু আমার কিন্তু এই টার্গেট ছিল না, এটা কিন্তু অটোমেটিক চলে আসবে, কিন্তু মূল টার্গেট কিন্তু এই প্রথম রাশি আর হচ্ছে বাহিরের রাশি। তাহলে আমি এখন গুণ করে দেই, গুণ করে যেটা হবে সেটা কিন্তু উপরের লাইন লিখতে হবে, তাহলে লিখে দেই x⁴ মাইনাস x⁴। তাহলে একটু দেখেন আমি প্রথমে কি করলাম, এই x3 দ্বারা সবগুলো গুণ করে দিলাম, সবগুলো গুণ করে দিলাম, x⁴ আর মাইনাস x⁴ পাওয়া গেল। তাহলে দেখেন এখান থেকে আমি কাজ স্টার্ট করলাম, প্রথমে উৎপাদক নিয়েছি, তারপর বাহিরের রাশিটা নিলাম, এরপর এটা গুণ করে দিলাম। এরপরে দ্বিতীয় লাইনে দিয়ে তাকাবেন, দ্বিতীয় লাইনে তাকাইয়ে দেখবেন যে লাস্টের যে কি ডিজিট আছে, মানে সব কাজ শেষ হয়ে গেছে, এই গুণের কাজ শেষ, কিন্তু এইটার সাথে এটি গুণ করা শেষ। একটা সর্বশেষ ফাংশনটা কি আছে, সর্বশেষ আছে x³ x³ আপনি দেখবেন যে এই x³ উপরে টার্মে আছে কিনা কোনো জায়গায়, x³ উপরে টার্মে কোনো জায়গায় আছে কিনা, যদি উপরে কোনো লাইনে থাকে তাহলে এই x³ আর এই x³ এর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে হবে। ব্যালেন্স মানে কি, আপনি যোগ বিয়োগ করে এদের বেনিশ করে দিতে হবে, মানে যোগ বিয়োগ করে বেনিশ মানে মনে করেন এখানে আছে মানে সমান করতে হবে, মূল কথা সমান করতে হবে। মনে করেন এখানে ছিল -2 x³ ছিল, উদাহরণ ধরে নিলাম যে মনে করেন এখানে -2 x³ ছিল আর এখানে ছিল -x³, তাহলে আমি দেখলাম যে আসলে দুইটা x³ আমি নিয়ে এসেছি একটা, তাহলে আমার কিন্তু আরো একটা এনে কিন্তু এটাকে ব্যালেন্স করতে হবে, এটাকে ব্যালেন্স করতে হবে। তার কথাটা আবার একটু বোঝেন, আমি প্রথমে গুণ করার পরে যে সর্বশেষ যে ফিগারটা পাবো সেই ফিগারটাকে সবসময় উপরের টার্মের সাথে ব্যালেন্স করতে হবে, উপরের টার্মের সাথে ব্যালেন্স। এখন দেখেন উপরে কিন্তু x³ এর কোনো রাশি নাই, এইটুকু মানে এইটুকু কাজ, এইটির কাজ শেষ, কিন্তু ওই যে প্রথম মিলিয়ে নিয়েছিলাম এটার কাজ শেষ। এদের বাইরে যে টার্ম আছে এই টার্মের মধ্যে x³ এর কোনো রাশি নাই, যদি x³ এর কোনো রাশি না থাকে মানে যেটা অতিরিক্ত পাবো সেটা যদি অঙ্কের মধ্যে না থাকে তাহলে ওটাকে টোটাল বেনিশ করে দিবেন, ওটাকে টোটাল বেনিশ করবেন কিভাবে, -x³ আছে আমি যদি +x³ আনি তাহলে কিন্তু সেটা বেনিশ হয়ে গেল, বেনিশ হয়ে গেল। ওকে, এখন দেখেন, এখন তাকাই দেখেন এই x³ এর মান পেলাম, এই মান পেলাম, এই মান পেলাম, এই মান পেলাম, কাজ শেষ। এখন আবার নতুন করে ওই একই কায়দায় মান নিয়ে আসতে হবে, মানে এই একটা জোনের কাজ শেষ, কিন্তু আবার আমি এই x-1 লিখবো, ওই প্রথম টার্ম যেভাবে লিখছিলাম এই একই রকমের লেখার পরে এখন কিন্তু আমি সাপোর্ট কিন্তু এই যে উপরের ডিজিটের জন্য নিব না, মানে প্রথম রাশি এই যে দেখেন এই প্রথম যে উৎপাদকটা নিয়েছিলাম এর সাথে কিন্তু মিলাইছিলাম, কিন্তু এই প্রথম রাশি মিলাইছিলাম। আর দ্বিতীয় স্টেপ থেকে যে কাজটা হবে, দ্বিতীয় স্টেপ থেকে মানে দ্বিতীয় যে উৎপাদকটা নিব এই কাজের জন্য সবসময় কিন্তু আমি এই সেকেন্ড লাইনের দিকে তাকাবো, সেকেন্ড লাইনের দিক সবসময়, সেকেন্ড লাইনের লাস্টের ফিগারটা কি আছে, এই ফিগারটা আর এই যে ফিগার আর বাইরে একটা রাশি বসাবো যাদের গুণফল এই x³ হয়, এই যে টার্গেট। তাহলে এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন বসালাম। এখন এখানে কত বসালে এদের গুণফল x³ হবে, তাহলে আমি দেখো x² বসালে কিন্তু হয়ে যায়, x² বসালে হয়ে যায়। তাহলে এখন দেখেন x² যদি বসানো হয় তাই x² আর x³ দেখেন x³ হয়ে যায়, মানে আমি কিন্তু এটাকে সমান করেই কিন্তু এই লাইনটা লিখেছি, কিন্তু এই মানে যেটা লেখা হয় সেটা কিন্তু আবার লিখবেন না কিন্তু, কারণ এইটা মিলাবার জন্য কিন্তু এই লাইনটা কিন্তু লেখা হয়ে গেল। আর এই বলে প্লাসে মাইনাসে মাইনাস এই x²,
লিখে দিলাম। আমি কিন্তু গুণ করে কিন্তু এই এক্স কিউব কিন্তু আবার লিখি না, কারণ এইটাতে থিম ধরে কিন্তু এই লাইনটা আমি তৈরি করেছি, এই জন্য লিখে দিলাম। লেখার পরে দেখেন এই সর্বশেষ টার্ম আছে কি এক্স স্কয়ার। অঙ্কের প্রতি কোনো জায়গায় এক্স স্কয়ার আছে, মানে উপরের টার্মে কোনো জায়গায় কিন্তু এক্স স্কয়ার নাই, তার মানে এটা অতিরিক্ত আছে। অতিরিক্ত আসলেই সেটাকে ভিনিশ করতে হবে, এই প্লাস এক্স স্কয়ার দিয়ে আমি এটাকে ভিনিশ করে দিলাম। তাহলে এই দ্বিতীয় স্টেপের কাজও কিন্তু শেষ। এখন আবার নতুন করে আবার আনবো এক্স মাইনাস 1 নিয়ে আসলাম। নিয়ে এনে কি করতে হবে, এই লাস্টে এক্স স্কয়ারের সাথে ব্যালেন্স সমান করতে হবে, তবে এই প্লাস লিখলাম। এখন এখানে কি নিয়ে আসলে, এইখানে ভিতরে আছে এক্স, বাইরে কি নিয়ে আসলে এক্স স্কয়ার হয়, শুধু একটা এক্স নিয়ে আসলেই হয়ে যায়। এখন দেখি গুণ করে দেখি এক্স 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 স্কয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাস মাইনাসে মাইনাস এক্স। এই সর্বশেষ টার্ম পাওয়ার পরই আপনি উপরে দিকে তাকাতে হবে যে উপরে আপনার এই কোন রাশি আছে। যেমন এরপর কিন্তু এক্স এর রাশি আছে, কিন্তু এতক্ষণ কিন্তু এক্স এর রাশি ছিল না, এক্স এর রাশি ছিল না, এই জন্য কিন্তু এটাকে ব্যালেন্স করে আমরা মানে পরিবর্তন করে দিয়েছিলাম, মানে ব্যালেন্স করে দিয়েছিলাম, মানে বেনিশ করে দিয়েছিলাম। আর এই যে মাইনাস এক্স ছিল আর এখানে আছে মাইনাস 4x, তাহলে আমার যদি ব্যালেন্স করতে হয় তাহলে কত আনতে হবে, এই মাইনাস রাইজ এক্স আনতে হবে। এত কিন্তু ব্যালেন্স করার সুযোগ পাই না, কারণ এই এক্স কিউবের টার্ম কিন্তু ছিল না, এক্স স্কয়ার টার্ম ছিল না, এই কারণে। এখন আবার যেহেতু ব্যালেন্স করা হয়ে গেছে, এখন আবার লিখি এক্স মাইনাস 1 লিখলাম, এক্স মাইনাস 1 লিখলাম। এখন দেখেন এই যে টার্মটা মিলাতে হবে, এই মাইনাস আছে, কত নিয়ে আসলে এই 3 নিয়ে আসলে কিন্তু এই 3 ইনটু এক্স 3x হয়ে যায়, আর মাইনাস প্লাস 3। এখন আপনার প্রশ্ন তো এভাবে কাজ করতে কতক্ষণ পর্যন্ত যাব, মানে এভাবে যে কাজটা করব, আপনার টার্গেটে থাকবে এভাবে এই যে দ্বিতীয় লাইনে এইখানে যে প্রথম লাইনের শেষের যে সংখ্যাটা থাকবে, এখানে যদি একই সংখ্যা পাওয়া যায় তাহলে আপনি মনে করবেন যে আপনার প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের কাজ শেষ, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের কাজ শেষ। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইখানের কাজ এখানের কাজ শেষ পর্যন্ত 3 চলে আসছে, তাহলে এখানে এই কাজ আমার শেষ হয়ে গেল। এখন আমি কাজ করব, দেখেন এই টোটাল টার্মের মধ্যে একটু বডি খেয়াল করবেন। আমরা কিন্তু আরেকটা অঙ্ক আপনাদেরকে দেখাবো, এই যে শুধু মানটা না বের করে ইকুয়েশনটা কিভাবে করতে হয়, এক ধরনের সাপোর্ট নিব। তাহলে সুতরাং প্রথম অঙ্কটাতে একটু বুঝতে কিন্তু অসুবিধা হতে পারে, যেহেতু উৎপাদকের এই পার্টটা কিন্তু একটু জটিল, কিন্তু সে কারণে আমরা যদি আরেকবার আলোচনা করি তাহলে কিন্তু বিষয়টা কিন্তু খুব সহজ হয়ে যাবে। তাহলে এখন দেখেন এই x মাইনাস 1 এখানে আছে, x মাইনাস 1 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে আমরা একটা কমন নিতে পারি x মাইনাস 1, তো বাকি থাকে কি x কিউব প্লাস x স্কয়ার প্লাস x মাইনাস 3। ম্যাক্সিমাম জায়গায় দেখবেন কিন্তু এখানেই কিন্তু অ্যানসারটা হয়ে যায়, এখানেই অ্যানসারটা হয়ে যায়। কিন্তু এই অঙ্কে কিন্তু এইটা কিন্তু আবার উৎপাদক করা যায়, মানে এই যে ফাংশনে উৎপাদক করা যায়। এটি কিন্তু আপনার এই অঙ্কটা কিন্তু আপনার 35তম বিসিএসে আসছিল, কিন্তু 35তম বিসিএসে আসছিল এবং 33তম বিসিএসে কিন্তু আসছিল, মানে একই অঙ্ক কিন্তু দুইবার বিসিএসে আসছে। 35তম বিসিএসও আসছে, আবার 33তম বিসিএসও কিন্তু আসছে, একই অঙ্ক। এখন আপনি দেখেন যে এইটা কিন্তু আবার উৎপাদকী বিশ্লেষণে কিন্তু অঙ্ক করা যায়, কিন্তু নতুন একটা অঙ্ক, মানে এক অঙ্কের মধ্যে দুইটা অঙ্ক তুলে দিয়েছে, মানে একটা মান পেলাম, এখন মানের পাওয়ার পরে এইটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করা যায়। এখন এক্ষেত্রে দ্বিতীয় স্টেপে যদি আবার একটা উৎপাদক হয়ে যায় তাহলে আমি এটা কিভাবে দেখাবো, মনে করেন প্রথমে তো আলাদা একটা পার্ট করে নিয়েছিলাম, এখন এখানে আমি আবার কিভাবে দেখাবো, একটু বোর্ডে খেয়াল করেন। আমরা যদি মানে সম্পূর্ণ লিখে অঙ্কটা করতে চাই, যেমন প্রথমে কিন্তু আমি এই যে ধরে নিয়েছিলাম, ধরি এই পাবে x4 - 4x + 3, এরপরে কিন্তু এই x এর মান পেয়েছিলাম কত 1, এবং বসে দিলাম x - 1 হচ্ছে এটা একটা উৎপাদক, তারপর কিন্তু এই পার্ট করেছি। এখন এটাও তো আবার নতুন করে একটা উৎপাদক হলো। যদি এইভাবে করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় স্টেপে আপনারা যে কাজটা করবেন, এরকমের একটা মানে খাড়া দাগ দিয়ে মনে করেন এই যে অঙ্কটার সাইড নোটটা কিন্তু পাশে করে দিবেন, এই অঙ্কটার সাইড নোটটা পাশে করে দিবেন। আমার কথাটা মানে একটু খেয়াল করেন, মনে করেন আমরা যে মানটা পেলাম, এই মানটা পাওয়ার পরে একটু বড় খেয়াল করবেন, আমি একটু বামে জায়গা নিচ্ছি। এখানে x - 1 x কিউব প্লাস x স্কয়ার প্লাস x মাইনাস 3,
এইটা পাওয়ার পরে এখন আমি তো জানি যে এখানে সাধারণত অ্যান্সারটা হয়ে যায়, এখানেই অ্যান্সারটা হয়ে যায়, কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে অ্যান্সারটা হয় নাই, এখানে অ্যান্সারটা হয় নাই। যেহেতু অ্যান্সারটা হয় নাই, তাহলে আমি দেখলাম যে এখানে আবার কাজ করতে হবে, আবার ফাংশনের কাজ করতে হবে। এখন আবার ফাংশনের এই অঙ্ক, এইটা নতুন একটা অঙ্ক, এখন এর যদি কাজ করতে হয় তাই এরও তো আবার উৎপাদকটা দেখাতে হয় পাশে। যদি আপনি দেখিয়ে অঙ্কটা করেন তাহলে সেক্ষেত্রে আবার পাশে রাব দিয়ে লিখবেন যে ধরি ধরি f of x সমান সমান x কিউব প্লাস x স্কয়ার প্লাস x মাইনাস 3। অর্থাৎ f of অন বসালে কিন্তু দেখবেন শূন্য হয়ে যাবে, অন বসালে শূন্য হয়ে যাবে, এখানে কিন্তু অন বসালে শূন্য হয়ে যাবে, যে 1 কিউব প্লাস 1 স্কয়ার প্লাস 1 মাইনাস 3, 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস 3, 3 মাইনাস 3 এগুলো হচ্ছে শূন্য। অতএব x ইকুয়াল 1 হলে f of x ইকুয়াল শূন্য হয়। অতএব x মাইনাস 1 f of x এর একটি উৎপাদক, মানে এই যে দ্বিতীয় পার্টের অঙ্কের কিন্তু এই উৎপাদক এটা পাবো। প্রথম অঙ্কের উৎপাদক x মাইনাস 1, আবার দ্বিতীয় অঙ্কের কিন্তু উৎপাদক x মাইনাস 1, মানে ভিন্নতা পাওয়া যায়। x মাইনাস 1 f of x এর একটি উৎপাদক, এরপর আগের মতো কাজ করবেন। এখন এইটা কিন্তু না দেখালেও অসুবিধা নাই, আপনি যদি চান, যদি পরীক্ষা দেখেন সময় কম, যদি পরীক্ষা দেখার সময় কম, তাহলে কিন্তু এইবার না দেখালেও কিন্তু অসুবিধা নাই। আমরা যে প্রথম যে পার্ট দেখিয়েছিলাম সেটা না দেখালে অসুবিধা নাই, কিন্তু এই পার্ট, এই যে এক লাইন, এই এক লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, এই 4 লাইন কিন্তু লিখতে হবে। কিন্তু এর আগে যে কাজটা করেছেন, এই 5 সাইড করেছেন, এটা কিন্তু মানে মেজর না, এটা কিন্তু মাইনর, অর্থাৎ আমি এটা ইউজ করতেও পারেন আবার নাও করতে পারেন। এখন উৎপাদকটা পেয়ে গেলাম, এখন আমি আগের মতো আমরা করে ফেলি। মানে এখন মনে করেন এইটাই নতুন অঙ্ক আর এইটা হচ্ছে উৎপাদক, তাহলে আমি একটু লিখবো, মানে এইদিকে তাকাবেনই না, মানে এই এক্স মাইনাস ওয়ান এর দিকে তাকাবেন না, মানে এইটাকে আলাদা করে রেখে দিলাম। এই যে এই এক্স মাইনাস ওয়ান, এই এক্স মাইনাস ওয়ান, এটাকে রেখে দিলাম, এইদিকে তাকাবোই না, এদিকে তাকাবোই না, আমি এটাকে নতুন অঙ্ক মনে করবো। এখন আমি একটু একজনকে সাথে নেই, সেটি হচ্ছে চয়ন। আমাকে শুনতে পাচ্ছেন চয়ন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ চয়ন, আপনি একটু বলবেন যে আমি এই যে নতুন উৎপাদক নিয়ে কাজ করবো, এটা একটা নতুন একটা অঙ্ক মনে করেন, নতুন অঙ্ক। এখন এই নতুন অঙ্ক কাজ করার জন্য আমি কি দ্বিতীয় লাইন দিয়ে কাজ শুরু করবো না তৃতীয় লাইন দিয়ে কাজ শুরু করবো? তৃতীয় লাইন থেকে। হ্যাঁ, তৃতীয় লাইনে এক্স মাইনাস ওয়ান লিখলাম, এক্স মাইনাস ওয়ান লিখলাম। আচ্ছা, এরপর কি করব একটু বলবেন? এক্স স্কয়ার দিয়ে গুণ। হ্যাঁ, এক্স মানে এই এক্স কিউব সমান করতে হবে, তাই না? জি এই স্যার। জন্য বাইরে এক্স স্কয়ার বসালে কিন্তু যদি গুণ করে দেয় তাহলে এইটা সমান হয়ে যাবে। তাহলে আমি কি লিখবো এখানে? এই এক্স কিউব মাইনাস হচ্ছে এক্স স্কয়ার, এক্স কিউব মাইনাস এক্স স্কয়ার, এক্স কিউব মাইনাস এক্স স্কয়ার লিখে দিলাম। ওকে, তাহলে আমি ব্যালেন্স হয়ে গেল। ওকে, ধন্যবাদ। এরপর কি করতে পারি একটু বলেন তো? চয়ন, আমাকে একটু এরপরে কি করতে হবে একটু বলেন তো একটু? স্যার আবার এক্স মাইনাস ওয়ানটা লিখবো। না, এটা একটু আগে ব্যালেন্সটা করে নেই, মানে উপরের লাইন শেষ হলে, মানে গুণের কাজ শেষ হলে কিন্তু দেখবো যে এই যে সেকেন্ড টার্মটা পেয়েছি, এইটা এক্স স্কয়ার জাতীয় টার্ম কিন্তু উপরের লাইনে আছে কিনা। যদি উপরের লাইনে থাকে তাহলে আমার এখানে এমন ভাবে করতে হবে, এটাকে পুরো ব্যালেন্স করতে হবে। স্যার একটু দেখেন। সেজন্য এক্স স্কয়ার আনার জন্য প্লাস 2x দিব। হ্যাঁ, প্লাস টোয়াইস এক্স স্কয়ার আনতে হবে, তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। ওকে, ধন্যবাদ। এরপর আমি আর একজনকে সাথে নিব। এরপরে মেঘলা আছেন? মেঘলা আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, একটু আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা প্রথমে যে লাইনটা করেছিলাম এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। কেন সেকেন্ড ব্র্যাকেট? কারণ এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে আছে, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট এখানে কিন্তু নাই। আমরা কিন্তু ইতিমধ্যেই এই একটা উৎপাদক নিয়ে এই এক্স কিউবকে ব্যালেন্স করার জন্য প্রথমে এই স্কয়ার এ নিয়ে গুণ করে দিয়েছি। গুণ করার পরে বাইরে পেয়েছিলাম এক্স স্কয়ার, পরে আমি দেখলাম উপরে এক্স স্কয়ার ছিল, এই জন্য এখানে মাইনাস এক্স স্কয়ার ব্যালেন্স করলেন প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এই কাজ শেষ। এখন আবার আমি নতুন করে কি কাজ করব? স্যার আবার x-1 নিব, কারণ ওই x এর মানটা নিয়ে আসার জন্য। হ্যাঁ, নিয়ে আসলাম, নিয়ে এসে এইটাকে সমান করবো, তাই না? জি স্যার।
আচ্ছা এখানে প্লাস ছিল প্লাস লিখলাম, এখন এখানে কত লিখবো? 2x স্যার। টুয়াইজ এক্স লিখলাম, ওকে টুয়াইজ এক্স লিখলাম। এখন লেখার পরে যদি আমি গুণ করে দিব, তো গুণ করলে টুয়াইজ এক্স স্কয়ার লিখে আবার একবার লিখবো না একবার আছে ওই ওখানেই হবে? স্যার আর ওটা হচ্ছে আর লিখবো না। আর লিখতে হবে না, ওকে। এখন আর তাহলে কি লিখবো? প্লাস মাইনাসে মাইনাস টুয়াইজ এক্স, মাইনাস টুয়াইজ এক্স, মাইনাস টুয়াইজ এক্স লিখে দিলাম। আচ্ছা এখন আমরা একটু বলেন যে লেখা তো শেষ হয়ে গেল, লেখা শেষ হয়ে গেল, এখন আমি দ্বিতীয় লাইন তাকাবো না তৃতীয় লাইনে তাকাবো? স্যার তৃতীয় লাইনে আর আবার আরেকবার। তাকাবো, লাস্টের ডিজিট তাকাবো। মানে এখানে আছে টুয়াইজ এক্স। এখন দেখেন উপরে এক্স এর কোনো রাশি আছে কিনা? জি উপরের স্যার লাইনে আছে। জি স্যার। উপরে আছে এক্স আর এখানে মাইনাস টুয়াইজ এক্স। এখন কত আনলে এটা ব্যালেন্স হয়ে যায়? স্যার প্লাস 3x। প্লাস থ্রাইজ এক্স, ওকে ধন্যবাদ, প্লাস থ্রাইজ এক্স, ওকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে নিব। এরপরে আমরা নিব জান্নাতুল ফেরদাউস আলিসা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু খেয়াল করেন, আমাদের তো প্রথম দুইটা ক্লাসটি কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। এখন আমরা আবার কি আনবো বলেন? আবার আমরা হচ্ছে এখানে x - 1 নিয়ে আসবো।